হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আলোচনা করব এবং এই কোশ্চেন পেপারে টোটাল 50খানা প্রশ্ন রয়েছে। এই এমসিকিউ 50খানা প্রশ্ন প্র্যাকটিস করলেই আশা করি তোমাদের আজকের একটা প্র্যাকটিস সেট সলভ হবে। তো আমরা প্লেলিস্টে আগের 6খানা ভিডিও আপলোড করে রেখেছি, তোমরা ওগুলো দেখে নিতে পারো। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবেই চলছে, আর আমিও তোমাদের সাথে এটা একটা হেল্প করার চেষ্টা করছি যাতে এই এমসিকিউগুলো প্র্যাকটিস করে তোমরাও এন্ট্রান্সের আগে প্রিপেয়ার হয়ে যেতে পারো। ঠিক আছে, চলে যাচ্ছি একদম প্রথম প্রশ্ন থেকে। প্রথম প্রশ্নে বলছে, দ্য নান প্রিস্ট টেল হ্যাড ইটস অরিজিন ইন, অর্থাৎ নান প্রিস্ট টেলের অরিজিনটা কোথায়? চসারের লেখার নান প্রিস্ট টেল, ওইটা চসার লেখার জন্য কোথা থেকে ইনফ্লুয়েন্সড হয়ে লিখেছিলেন? দ্য ফ্রেঞ্চ রোমান ডি রেনার্ট, দ্য ইটালিয়ান বোকাসিওস টেসিডি, দ্য ইংলিশ জন গাওয়ার্স কনফেসিও অ্যামান্তিস, দ্য জার্মান গথেস ফস্ট। এর সঠিক উত্তর হবে দ্য ফ্রেঞ্চ রোমান ডি রেন্ট থেকে ইনফ্লুয়েন্স হয়ে নান প্রিস্ট টেল চসার লিখেছিলেন। এবার এই চসারের ক্যান্টারবেরি টেলসের সম্পর্কে তো তোমরা জানো, এটা একটা স্টোরি যেটা পিলগ্রিমসরা 29 পিলগ্রিমস তারা ট্যাবার্ট ইন থেকে একটা তারা যাত্রা করেছিল ক্যান্টারবেরির উদ্দেশ্যে, এবং সেই যাওয়ার পথে তারা বিভিন্ন গল্প আলোচনা করেছিল বা গল্প বলেছিল, এরকম একটা স্টোরি নিয়ে চসারের ক্যান্টারবেরি টেলস লেখা। তো এইখানে একটা ক্যারেক্টার ছিল নান, দ্য নানস প্রিস্ট। তো সে যে টেলটা বলেছিল, অর্থাৎ সে যে গল্পটা বলেছিল, ওটাকে বলা হয় নান প্রিস্ট টেল। ওইটার অরিজিন কোথায় ছিল? দ্য ফ্রেঞ্চ রোমান ডি রেন্ট। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি কোশ্চেন নাম্বার 2, ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য ফার্স্ট ফোলিও অফ শেক্সপিয়ার্স প্লেস অ্যাপিয়ার্ড ইন, অর্থাৎ শেক্সপিয়ারের যে প্রথম ফোলিও সেটা কত সালে অ্যাপিয়ার হয়েছিল? 1664, 1631, 1623, 1650। এটা প্রিভিয়াস ইয়ারে আমরা আলোচনা করেছি, প্রিভিয়াস কোশ্চেন পেপারেই আলোচনা করেছি, যেখানে বলছে যে 1623-তে প্রথম ফার্স্ট ফোলিও পাবলিশ হয়েছিল। সেকেন্ড ফোলিও ওটা পাবলিশ হয়েছিল 1632-তে। তো তাহলে 1623 অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো এই ফার্স্ট ফোলিওটা কি কি ছিল? এই ফার্স্ট ফোলিওতে শেক্সপিয়ারের 37 প্লেস, অর্থাৎ 37খানা নাটক, এবং 36 অফ দেম হুইচ আর কন্টেন্ট ইন দ্য ফার্স্ট ফোলিও। তো শেক্সপিয়ারের 37 প্লেসের মধ্যে 36খানা নাটক এই ফার্স্ট ফোলিওতে পাবলিশ হয়েছিল। বোঝা গেছে? যাচ্ছি কোশ্চেন নাম্বার 3, রেস্টোরেশন কমেডি বিগিনস উইথ। আচ্ছা, রেস্টোরেশন কমেডি মানে কমেডি অফ ম্যানার্স। ওকে, কমেডি অফ ম্যানার্স। এবার এই রেস্টোরেশন কমেডি কার হাত ধরে শুরু হয়েছিল? কনগ্রিভ, শেরিডান, ড্রাইডেন, ইথারেজ। অফকোর্স কনগ্রিভের হাত ধরে। সো অপশন এ ইজ রাইট অ্যান্সার। উইলিয়াম কনগ্রিভের লেখা দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এছাড়া ওই তিনি সেই সময়কার সোসাইটিতে যে সমস্ত আপার ক্লাস পিপলেরা ছিলেন, ওনাদের ভুল ভ্রান্তি, তাদের তাদের যে তাদের যে আদব কায়দা, ওগুলোকে স্যাটার করতে, ওগুলোকে কমেডি করে তিনি লেখাগুলো লিখেছিলেন। তাই কমেডি অফ ম্যানার্স ওই জন্যই লেখা হয়েছিল। আশা করি বোঝা গেছে। অপশন এ হয়ে যাবে এই উত্তর, এটা সঠিক উত্তর। যাচ্ছি কোশ্চেন নাম্বার 4, দ্য অথার অফ দ্য পিলগ্রিমস অফ দ্য প্রোগ্রেস অফ দ্য সোল, অর্থাৎ প্রোগ্রেস অফ দ্য সোলের লেখককে? জন বানিয়ান, জন ডান, হেনরি ভন অ্যান্ড রিচার্ড ক্র্যাসো। দ্য প্রোগ্রেস অফ দ্য সোলের অথার হচ্ছে গিয়ে জন ডান। তো এটা তিনি 1896-এ লিখেছিলেন। আমরা জন ডানকে মেটাফিজিক্যাল পোয়েটস হিসেবেও কনসিডার করি। এছাড়া তোমরা আমাকে জানাও যে মেটাফিজিক্যাল পোয়েটস হিসেবে আর কোন কোন অথারকে আমরা মেটাফিজিক্যাল পোয়েটস হিসেবে চিনি, তাদের নাম তোমরা কমেন্ট বক্সে জানিও। যাচ্ছি কোশ্চেন নাম্বার 5, ডক্টর জনসনস দ্য লাইফ অফ দ্য পোয়েটস ইম্পর্ট্যান্ট ওয়ার্কস। এই লাইফস অফ দ্য পোয়েটসে ইন অ্যান এক্সাম্পল অফ, অর্থাৎ ডক্টর জনসনের দ্য লাইফ অফ দ্য পোয়েটস বলে যে ওয়ার্কসটা রয়েছে, ওইটা কিসের এক্সাম্পল? সাইকোলজিক্যাল ক্রিটিসিজম, বায়োগ্রাফিক্যাল ক্রিটিসিজম, হিস্টোরিক্যাল ক্রিটিসিজম, আর্কিটাইপাল ক্রিটিসিজম।
আচ্ছা, এই দ্য লাইভ অফ দ্য পোয়েটস এই ওয়ার্কসটায় জনসন প্রায় 52খানা অথার অর্থাৎ 52 অথারের সম্পর্কে তিনি বিভিন্ন তাদের বায়োগ্রাফি সম্পর্কে আলোচনা করছেন। তাহলে স্বাভাবিকভাবেই এটা কিসের এক্সাম্পল? বিভিন্ন লেখকের জীবনী নিয়ে যখন তিনি এই বইটা লিখছেন, তাহলে অবশ্যই এটা একটা বায়োগ্রাফিক্যাল ক্রিটিসিজম হবে, তাই না? অর্থাৎ জীবনীমূলক, জীবন জীবনীকে নিয়ে লেখা। হিস্টোরিক্যাল ক্রিটিসিজম হবে না, আর্কিটাইপাল ক্রিটিসিজম হবে না, সাইকোলজিক্যালও হবে না। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। বোঝা গেল? যাচ্ছি কোশ্চেন নাম্বার 6। দ্য পিকারেস্ক নভেল উইথ এ ফিমেল পিকারুন। তো আমাদেরকে এখানে বলতে হবে আমরা পিকারেস্ক নভেল মানে কি। পিকারেস্ক নভেল হচ্ছে এক ধরনের জনরা, নভেলের জনরা, যেখানে আমরা দেখব যে পিকারো, অর্থাৎ পিকারো ওয়ার্ড থেকে পিকারেস্ক এসছে। পিকারো কথার অর্থ হলো ঠক বা বদমাস, তাই না? এইরকম কোনো একটা চরিত্র থাকবে, সে খুব ডান পিটে ক্যারেক্টার। কিন্তু এখানে আমরা দেখছি ফিমেল পিকারো, অর্থাৎ আমরা মহিলা মহিলা চরিত্রকে দেখতে পারবো, অর্থাৎ ফিমেল পিকারেস্ক নভেল। ওকে, এখানে কে, কোন নভেলটাকে আমরা ফিমেল পিকারেস্ক হিসেবে বলবো? টম জোন্স, ক্ল্যারিসা, মল ফ্ল্যান্ডার্স, এমেলিয়া। এটা সঠিক উত্তর হবে মল ফ্ল্যান্ডার্স। ড্যানিয়েল ডিফোর লেখা মল ফ্ল্যান্ডার্স। হ্যাঁ, আচ্ছা, মল ফ্ল্যান্ডার্সের সম্পর্কে 2 লাইন জেনে নিলে ভালো হয়। ড্যানিয়েল ডেফোর লেখা, ফার্স্ট পাবলিশড ইন 1722। আচ্ছা, ইট purports to be the true account of the life of eponymous Moll, detailing her exploits from birth until old age। তো এই যে মল হচ্ছে এখানকার একজন হিরোইন। এই ইপোনিমাস মানে কি? ইপোনিমাস হচ্ছে গিয়ে কোনো ক্যারেক্টার যখন কোনো ক্যারেক্টারের নামে ওই ওই ফিল্ম, নভেল বা শর্ট স্টোরি, তাদের টাইটেল ওই ক্যারেক্টারের নামেই নামকরণ করা হয়, তখন তাকে বলা হয় ইপোনিমাস। যেমন কি ম্যাকবেথ, হ্যামলেট, তাই না? অ্যান্না ক্যারানিনা, তারপরে ধরো জুলিয়াস সিজার। তো এখানকার যে মেন চরিত্র যারা, তারাই আবার তাদের নামেই আবার ওই স্টোরি বা নভেল বা প্লেটা, তাই ওকে ইপোনিমাস বলা হয়। তেমনি আমরা যদি এখানকার আমরা যদি নভেলটার নাম দেখি মল ফ্ল্যান্ডার্স, আর ওখানকার হিরোইনের নাম মল। এবার ওই মল বলে যে হিরোইন আছে, তার একদম জন্ম থেকে তার বৃদ্ধা হওয়া পর্যন্ত এই পুরো ঘটনাটাকে ডেসক্রাইব করে মল ফ্ল্যান্ডার্স লেখা। বোঝা গেছে আশা করি। যাচ্ছি কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ বলছে দ্য এক্সপ্রেশন এনসেস্ট্রাল ভয়েসেস প্রোফেজিং ওয়্যার, এইটা কোথায় রয়েছে? এনসেস্ট্রাল ভয়েসেস প্রোফেজিং ওয়্যার, কুবলা খান, ফ্রস্ট অ্যাট মিডনাইট, ক্রিস্টাবেল, রাইম অফ দ্য এনসেন্ট মেরিনার। এস.টি. কোলরিজের লেখা কুবলা খান যদি আমরা পড়ি, তাহলে ওখানে আমরা এনসেস্ট্রাল ভয়েস প্রোফেজিং ওয়্যার এইরকম একটা লাইনের বর্ণনা পাবো। বোঝা গেছে? যাচ্ছি কোশ্চেন নাম্বার 8। দ্য পস্থুমাসলি পাবলিশড নভেল অফ জেন অস্টিন, অর্থাৎ পস্থুমাসলি মানে কি? আফটার ডেথ, অর্থাৎ জেন অস্টিন মারা যাবার পরে তার কোন নভেলটা পাবলিশ হয়েছিল। ইম্পর্টেন্ট ওয়ার্ক, ইম্পর্টেন্ট প্রশ্ন। সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, ম্যানসফিল্ড পার্ক, এমা, নর্থ্যাঙ্গার অ্যাবে। আচ্ছা, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নর্থ্যাঙ্গার অ্যাবে, যেটা 1798 এবং 99-এর মধ্যে লেখা হয়েছিল, এবং সেটা তার ভাই হেনরি অস্টিন পাবলিশ করেছিল জেন অস্টিনের মৃত্যুর পরে। বোঝা গেছে? তাহলে আফটার ডেথ পাবলিশিং নভেল অফ জেন অস্টিন ইজ নর্থ্যাঙ্গার অ্যাবে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 9। কার্লাইলস সার্টোর রেসার্টার্স মিনস, অর্থাৎ টমাস কার্লাইল একজন ভিক্টোরিয়ান ক্রিটিক। তিনি তার লেখা সার্টো রেসার্টার্স বলে একটা ওয়ার্কস রয়েছে। এই সার্টো রেসার্টার্সের মানে ইংলিশ অর্থ কি? এই সার্টো রেসার্টার্সের মিনিংটা কি? স্যাটার্ন স্টোরি রিটোল্ড, স্যাটার্নের গল্পটাকে পুনরায় বলা হলো। দ্য টেলার ট্রেলার, আই নো নট হোয়ার, আ সেট অফ এলিগেন্ট ক্লথস। এটা সঠিক উত্তর হবে দ্য টেলার রিটেলার। সার্টো রেসার্টার্সের অর্থ হলো দ্য টেলার রিটেলার। বোঝা গেছে? যাচ্ছি কোশ্চেন নাম্বার 10। দ্য ক্যারেক্টার নট ক্রিয়েটেড বাই হার্ডি, অর্থাৎ আমাদের এখানে আমরা 4টে ক্যারেক্টারকে দেখতে পাচ্ছি, তাদের মধ্যে কোনটা হার্ডির নভেলের ক্যারেক্টার নয়?
অর্থাৎ এদের মধ্যে কে হার্ডির তৈরি করা ক্যারেক্টার নয়? সু ব্রাইডহেড, বেথসেবা এভারডেন, বেটসি ট্রটউড, টমসেন। এটা সঠিক উত্তর হবে বেটসি ট্রটউড। এবারে প্রশ্ন হতে পারে যে বেটসি ট্রটউড কেন হার্ডির ক্যারেক্টার নয়? না, বেটসি ট্রটউড হচ্ছে গিয়ে ডেভিড কপারফিল্ডের ক্যারেক্টার। অর্থাৎ ডেভিড কপারফিল্ড বলে চার্লস ডিকেন্সের যে নভেল রয়েছে ওইখানকারই চরিত্র হচ্ছে বেটসি ট্রটউড। তাহলে এটা তো হার্ডির তৈরি করা নয়, তাই বেটসি ট্রটউড হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি কোশ্চেন নাম্বার 11। দ্য পোয়েট হু ডেসক্রাইব পোয়েট্রি অ্যাজ ইন্সপায়ার্ড ম্যাথমেটিক্স। অর্থাৎ কবিতা নাকি একটা ইন্সপায়ার্ড ম্যাথমেটিক্স, এটা কে বলেছেন? টি.এস. এলিয়ট, হপকিন্স, আর্চিবাল্ড ম্যাকলেস অর এজরা পাউন্ড? আচ্ছা, এটা এজরা পাউন্ড বলেছেন। ওকে, এজরা পাউন্ড হচ্ছেন গিয়ে টি.এস. এলিয়টের খুব ভালো ফ্রেন্ড এবং একজন ইমাজিস্ট পোয়েট। তিনি তার লেখাতে এই কথা বলেছেন যে আ পোয়েট্রি ইজ এ ইন্সপায়ার্ড ম্যাথমেটিক্স। ওকে, গোয়িং টু কোশ্চেন নাম্বার 12। দ্য ওমেন ক্যারেক্টার হু ইজ অ্যান আর্টিস্ট। তো একজন মহিলা চরিত্র যিনি কিনা তিনি একজন আর্টিস্ট বাই প্রফেশন। অর্থাৎ ইন ভার্জিনিয়া উলফস টু দ্য লাইট হাউস। টু দ্য লাইট হাউস যদি নভেলটার সামারি আমরা জানি, ওইখান থেকেই প্রশ্নটা দিয়েছে যে লাইট হাউসে আমরা একজন উমেন ক্যারেক্টারকে পেয়েছিলাম যে কিনা আর্টিস্ট ছিল, ছবি আঁকতো। সে কে? লিলি ব্রিস্কোই, মিসেস র্যামসে, মিসেস ডালওয়ে, মিরিয়াম। অবশ্যই লিলি ব্রিস্কোই। লিলি ব্রিস্কোই তো ওখানকার ফিমেল প্রোটাগনিস্ট এবং সেই তো বিভিন্ন ছবি, সেই মিসেস র্যামসের ছবি এঁকেছিল। তো এই যে লিলি ব্রিস্কোই হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 13। দ্য পোয়েট হু সেড মাই পোয়েমস আর নট অ্যাবাউট ভায়োলেন্স বাট ভাইটালিটি। কোন কবি তার কবিতার সম্পর্কে এরকম মতবাদ করেছেন যে মাই পোয়েমস আর নট অ্যাবাউট ভায়োলেন্স বাট ভাইটালিটি? ফিলিপ লার্কিন, বি টেড হিউজ, অপশন সি সিডি লিউইস অর অপশন ডি টম গান? সঠিক উত্তর হবে টেড হিউজ। টেড হিউজ তার পোয়েট্রির সম্পর্কে তিনি এই কথাটা বলেছেন। কোশ্চেন নাম্বার 14। পেইন্টার্স কেয়ারটেকার ক্যান বি কল্ড অ্যাজ এ। এবার হ্যারল্ড পিন্টার তিনি বার্থডে পার্টি লিখেছেন, কেয়ারটেকার লিখেছেন, হ্যাঁ, দ্য রুম লিখেছেন। তো এই যে ওয়ার্ডসগুলো একটা পার্টিকুলার জনরার আন্ডারে পড়ে। আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন জনরা। কমেডি অফ ম্যানার্স, কমেডি অফ ম্যানিয়াক, কমেডি অফ ম্যানিয়াস, কমেডি অফ টেরার্স, কমেডি অফ হিউমার্স? এটা সঠিক উত্তর হবে কমেডি অফ মেনাস। এবার এই কমেডি অফ মেনাস এইটা হচ্ছে কি আমরা হ্যারল্ড পিন্টারের লেখাতে মেনলি দেখতে পাই। যাচ্ছি কোশ্চেন নাম্বার 15। টনি মরিসন ইউজড মেল ন্যারেটর ফর দ্য ফার্স্ট টাইম। অর্থাৎ টনি মরিসন তার কোন ওয়ার্কসে প্রথম মেল ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করেছেন? সং অফ সলোমন, টার বেবি, জাজ, দ্য ব্লুয়েস্ট আই? সং অফ সলোমনে টনি মরিসন প্রথম মেল ন্যারেটরকে ইন্ট্রোডিউস করেছেন। এর আগে তিনি যে সমস্ত ওয়ার্কসগুলো লিখেছেন সেখানে কিন্তু ফিমেল ক্যারেক্টারগুলোই ছিল। এবং এখানে যে মেল ক্যারেক্টার আছেন ওনার নাম হচ্ছে গিয়ে ম্যাকন বা মিল্কম্যান। যাচ্ছি কোশ্চেন নাম্বার 16। ফ্ল্যাট কোশ্চেন, বাট এটা খুবই ইম্পর্টেন্ট কারণ দ্য অথার অফ দ্য হাংরি টাইট। অর্থাৎ হাংরি টাইটের লেখকের নাম কি? বিক্রম শেঠ, শোভা দে, অমিতাভ ঘোষ, উপমন্যু চ্যাটার্জি? যার সঠিক উত্তর হবে অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষের লেখা দ্য ক্যালকাটা ক্রোমোজোম, দ্য হাংরি টাইট, দ্য নেটম্যাক্স কার্স। এছাড়া তিনি ইবিস ট্রিলজি বলে 3টা বই লিখেছেন একসাথে, ইবিস ট্রিলজি। ওকে, 3টে বইকে একসাথে তো ট্রায়োলজি বলা হয়। তো তার একটা ট্রায়োলজি ছিল যেটাকে আমরা ইবিস ট্রিলজি বলি। তোমরা যদি কেউ জানো ওইটা কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, তাও বলে দিই আমি। তারা হচ্ছে সি অফ পপিজ, রিভার অফ স্মোক, ফ্লাড অফ ফায়ার। এই 3টে ওয়ার্কস। ওকে, এই 3টে হচ্ছে কি ইবিস ট্রিলজির আন্ডারে পড়ে। এবার তোমাদের অনেক সময় প্রশ্ন করে যে ইবিস ট্রিলজি কার লেখা, তাহলে তোমাদেরকে বলতে হবে ওটা অমিতাভ ঘোষের লেখা।
হচ্ছে কোশ্চেন নাম্বার 17, দ্য সোল অফ দ্য ট্র্যাজেডি অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল ইজ। তো অ্যারিস্টটলের কথায় বা অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডির সোল বা আত্মাটা কি, একটা ট্র্যাজেডি হতে গেলে তার মধ্যে কি থাকা দরকার, বা ট্র্যাজেডির মধ্যে কোন জিনিসটাকে তিনি সোল হিসেবে কনসিডার করেছেন? থট, ক্যারেক্টার, প্লট অর স্পেকটাকেল? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্লট। প্লটকে তিনি সোল অফ দ্য ট্র্যাজেডি বলে বর্ণনা করেছেন। আচ্ছা, আমরা এই প্রশ্নের উত্তরটা একটু ব্রিফ ডেসক্রিপশনে দেখে নিই। যে অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল ট্র্যাজেডি হ্যাজ 6 মেইন এলিমেন্টস। অর্থাৎ অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডির 6টা মুখ্য এলিমেন্টস ভাগ রয়েছে। কি কি? প্লট, ক্যারেক্টার, ডিকশন, থট, স্পেকটাকেল অ্যান্ড সং। এইগুলো হচ্ছে গিয়ে মূল 6টা এলিমেন্টস। তো এদের মধ্যে প্লটের সম্পর্কে তিনি বলেছেন, প্লট মানে কি, যে ধরো আমরা যে বিভিন্ন স্টোরি পড়ি ওখানে বলে না যে বিভিন্ন বিভিন্ন ঘটনাক্রমগুলো, বিভিন্ন ঘটনা যে পরপর যেভাবে সাজানো থাকে, একের পর এক প্লট থাকে, তাই না? ওইটাকে বলা হয় প্লট। যে ঘটনাগুলা যেভাবে সাজানো থাকে ওই সাজানোর ক্রমটাকে বলা হচ্ছে প্লট। ওকে, তো সেই প্লটের সম্পর্কেই অ্যারিস্টটল এইটা বলেছেন যে এই প্লট হচ্ছে গিয়ে একটা ট্র্যাজেডির আত্মা বা সোল। যাচ্ছি কোশ্চেন নাম্বার 18, দ্য ডিসকাশন অফ ফ্যাবিউলা আর সিউজেট অকার্স ইন। অর্থাৎ ফ্যাবুলা বা সিউজেট বলে এই যে টার্মটা, এটা আমরা কোন থিওরি পড়তে গেলে পাবো? দ্য নিউ ক্রিটিসিজম, ডিকনস্ট্রাকশন, স্ট্রাকচারালিজম, ফর্মালিজম। আচ্ছা, থিওরির সম্পর্কে, থিওরিতে যদি তোমরা পড়ো ওইখানে তোমরা লক্ষ্য করবে যে কিছু বেসিক টার্মস তোমাদেরকে জানতে হবে। যেমন ধরো গাইনো ক্রিটিসিজম, ইকো ক্রিটিসিজম, হেজিমনি, আইডিওলজি, বায়োপলিটিক্স, ইগো, সুপার ইগো, এরকম কিছু টার্মস। এগুলো শুনতেই হবে তোমাদেরকে বা পড়তেই হবে। সেরকম ফ্যাবিউলা আর সিউজেট, এটা জানতে গেলে তোমাদের ফর্মালিজম, ফর্মালিজম যদি তোমরা পড়ো, রাশিয়ান ফর্মালিজম পার্টিকুলারলি, তাহলে তোমরা এই নামটা ডেফিনেটলি শুনে থাকবে। তাই অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 19, ফিগার অফ স্পিচ থেকে বলছে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল ইজ অ্যান এক্সাম্পল অফ। অর্থাৎ ইউনাইটেড অফ উই স্ট্যান্ড অ্যান্ড ডিভাইডেড উই ফল, এটা কিসের উদাহরণ? অ্যান্টিথেসিস, ব্যাথোস, টাউটোলজি, লাইটোটেস। এটা সঠিক উত্তর অ্যান্টিথেসিস। অ্যান্টিথেসিসটা কি? অ্যান্টিথেসিস হচ্ছে গিয়ে ওয়ান আইডিয়া অর ওয়ার্ড ইজ সেট এগেনস্ট অ্যানাদার ফর দ্য সেক অফ এমফেসিস। অর্থাৎ কোনো সেন্টেন্সে গুরুত্ব বাড়ানোর জন্য যখন দুটো বিপরীত আইডিয়া পাশাপাশি বসানো থাকে। যেমন ধরো, গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান মেড দ্য টাউন। দুটো অপোজিট আইডিয়া, গড, ম্যান, কান্ট্রি, টাউন, কিন্তু পাশাপাশি বলে, পাশাপাশি বসিয়ে সেন্টেন্সটার মধ্যে একটা, মানে সেন্টেন্সটার একটা গুরুত্ব বাড়াচ্ছে, তাই না? তাই অ্যান্টিথেসিস ইউজ করা হয় এই কারণে। আশা করি বোঝা গেছে। ফিগার অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ ওয়ান্স এগেন এন্ট্রান্সের জন্য বা যে কোনো প্রিপারেশনের জন্য ইংলিশের। ওকে, আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 20, আ মিটার ইন হুইচ অ্যান আনঅ্যাকসেন্টেড সিলেবল প্রিসিডস দ্য অ্যাকসেন্টেড সিলেবল। অর্থাৎ একটা আনঅ্যাকসেন্টেড সিলেবল যেটার পরে একটা অ্যাকসেন্টেড সিলেবল থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? এটার সঠিক উত্তর হবে আয়াম্বিক। ওকে, আয়াম্বিক। আয়াম্বিক পেন্টামিটার, যেটাকে আমরা ব্ল্যাঙ্ক ভার্সে বলে থাকি। তো অ্যানাপেস্ট, এখানে ডেসক্রাইব করা রয়েছে অ্যানাপেস্ট, ড্যাকটাইল, ক্যাটালেকটিক, আয়াম্বিক। তোমরা এগুলো চাইলে পড়ে দিতে পারো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21 থেকে 30 পর্যন্ত এগুলো কিন্তু ক্রোনোলজি ওয়াইজ দেওয়া আছে। ক্রোনোলজি মানে কি? বিভিন্ন নভেলগুলো তো বিভিন্ন ইয়ারে পাবলিশ হয়েছিল, ওদের পাবলিশিং ইয়ার অনুযায়ী তোমাদেরকে প্রথম থেকে সাজাতে হবে। অর্থাৎ প্রথমে কোনটা এসেছিল, তারপরে কোন নভেল, বা তারপরে কোনটা, তারপরে কোনটা, এইভাবে 4টে অপশনকে পরপর সাজাতে হবে। কোশ্চেন নাম্বার 21, নর্দাঙ্গার অ্যাবি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, ম্যানসফিল্ড পার্ক। আচ্ছা, এখানে অপশানগুলো দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি এটার ক্রোনোলজির সম্পর্কে একটা কথা বলি, যে জেন অস্টিনের ক্রোনোলজি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদেরকে এটা পারলে একটু মুখস্থ করে নিতে হবে। যেমন
সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, ম্যানসফিল্ড পার্ক, এটা পরপর এসছে এবং সব শেষের ওয়ার্কস হচ্ছে কি নর্দাঙ্গার অ্যাবি। এর মাঝখানে এর মাঝখানে হবে যেমন ধরো পারসুয়েশন, এমা, এইরকম দু তিনটা ওয়ার্কস আরও আছে। তো তোমাদেরকে কিন্তু একটু কষ্ট করেই ক্রোনোলজিগুলো মনে রাখতে হবে। সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি পাবলিশ হয়েছিল 1811-এ, প্রাইড অ্যান্ড প্রেজুডিস 1813, ম্যানসফিল্ড পার্ক 1814 এবং নর্দাঙ্গার অ্যাবি 1817। বোঝা গেছে? তো এখানে সঠিক উত্তর ডি দেওয়া রয়েছে। তো আমরা ক্রোনোলজিক্যালি সাজালে এইভাবে দাঁড়াবে। আচ্ছা, শেক্সপিয়ারিয়ান ক্রিটিসিজম বাই, আচ্ছা এখানে এটাও সেম একই রকমভাবে তো ক্রোনোলজি দেওয়া রয়েছে। তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। আমি আপাতত তোমাদের জন্য এটা স্কিপ করছি এই প্রশ্নটা। যাচ্ছি কোশ্চেন নাম্বার 23। এখানে কিছু মুভমেন্ট দিয়েছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট। ইংলিশের ক্ষেত্রে মুভমেন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশ লিটারেচারে বিভিন্ন এজে আমরা বিভিন্ন মুভমেন্ট সম্পর্কে অবগত হয়েছি, যেমন প্রি র্যাপলাইট ব্রাদারহুড, অক্সফোর্ড মুভমেন্ট, হ্যাঁ, ইমাজিজম, এইগুলোকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই হিসেবে সাজাতে হবে। কোনটা প্রথমে এসেছিল, কোনটা সেকেন্ডে এসেছিল। আচ্ছা, আমরা এইখানে দেওয়া কোড থেকে যদি সাজাই তাহলে দেখতে পাবো যে অক্সফোর্ড মুভমেন্ট এটা কিন্তু ভিক্টোরিয়ান এজে শুরু হয়েছিল, ভিক্টোরিয়ান এজের আগে আগে। ওকে, অর্থাৎ প্রি ভিক্টোরিয়ান মুভমেন্ট 1833-তে হয়েছিল। প্রি র্যাপলাইট ব্রাদারহুড এটা তো ভিক্টোরিয়ান এজেরই একটা মুভমেন্ট, তার মানে নিশ্চয়ই 1848-এই হবে, কারণ 1837 থেকে 1901 হচ্ছে কি টাইম স্প্যান অফ ভিক্টোরিয়ান এজ। 1848 তো এর মধ্যেই আসছে, তাহলে এটা ভিক্টোরিয়ান এজের। এবং ইমাজিজম 1912, মুভমেন্ট পোয়েট্রি 1954। তো এটাকে সাজালে হচ্ছে এরকমভাবে। তোমাদের ক্ষেত্রে প্রি র্যাপলাইট ব্রাদারহুড, অক্সফোর্ড মুভমেন্ট এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইয়ার এবং তার সাথে সাথে কারা কারা মেম্বার্স রয়েছেন তোমরা খুব মন দিয়ে দেখে রাখবে। কোশ্চেন নাম্বার 24। এখানে কিছুগুলো ড্রামার নাম দেওয়া রয়েছে, ড্রামার ফর্ম। ক্লোসেড ড্রামা, এপিক থিয়েটার, থিয়েটার অফ অ্যাবসার্ড, পোর্টেবল থিয়েটার। এটাকে আমাদের ক্রোনোলজিক্যালি সাজাতে হবে। এবার এটার ক্রোনোলজিক্যালি সাজালে দাঁড়াচ্ছে ক্লোসেড ড্রামা 18th সেঞ্চুরিতে এসেছিল, এপিক থিয়েটার 1924। আচ্ছা, এই এপিক থিয়েটার মানে বার্টল ব্রেসেট, আর বার্টল ব্রেসেট তো জার্মান রাইটার এবং তিনি মডার্ন এজের একজন রাইটার। তিনি তো আর ভিক্টোরিয়ান বা রোমান্টিক এজ ওই সব জায়গায় তাকে ধরলে হবে না। তাহলে ঠিক এরকমভাবেই সাজাতে হবে যে ক্লোসেড ড্রামা এটা হচ্ছে গিয়ে শেলির লেখাতে আমরা ক্লোসেড ড্রামার এক্সাম্পল পেয়েছি। তাহলে ক্লোসেড ড্রামা যদি শেলি হয় আমরা কিভাবে ক্লু ধরে যেতে পারি? এপিক থিয়েটার বার্টল ব্রেসেট অর্থাৎ বার্টল ব্রেক্ট, ওটাও বলতে পারো। থিয়েটার অফ অ্যাবসার্ড স্যামুয়েল বেকেট, এছাড়া লাস্টে থাকছে পোর্টেবল থিয়েটার। তো তো এইভাবে সাজালে আমরা দেখতে পাচ্ছি অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 25। আচ্ছা, তোমরা এটা চাইলে দেখে নিতে পারো, আমি ওটাকে স্কিপ করছি। কোশ্চেন নাম্বার 26, এটারও পাবলিশিং ইয়ার চেয়েছে, অর্থাৎ ক্রোনোলজিক্যাল প্রশ্ন, যার মধ্যে অ্যারিওপ্যাজিটিকা জন মিল্টনের লেখা, পাবলিশিং ইয়ার খুব ইম্পর্ট্যান্ট। এসে অন ড্রামাটিক পোয়েজি 1668-এ পাবলিশ হয়েছিল, জন ড্রাইডেনের একটা ওয়ান অফ দ্য ফেমাস ক্রিটিক্যাল এসে। তো তোমাদেরকে জাস্ট এই দুটো তোমরা জাস্ট পাবলিশিং ইয়ার জেনে রাখো, বাকি কিছু দেখার দরকার নেই। কোশ্চেন নাম্বার 27, বিভিন্ন অথার, মহিলা অথারগুলো রয়েছেন এবং তাদের তাদের যে ইয়ার অফ বার্থ সেই অনুযায়ী আমাদেরকে এটাকে সাজাতে হবে। আচ্ছা, এটাও সেরকম খুব বেশি ইম্পর্ট্যান্ট নয়, জানার জন্য জাস্ট মনে রেখো। তরু দত্ত, তারপরে সরোজিনী নাইডু এসেছেন এবং তারপরে কমলা দাস এবং মিনা আলেকজান্ডার। অর্থাৎ তরু দত্ত, তারপরে সরোজিনী নাইডু, দেন কমলা দাস এবং মিনা আলেকজান্ডার। হচ্ছে কোশ্চেন নাম্বার 28, স্কিপ করছি, এটাও তোমরা চাইলে দেখে নিতে পারো। কোশ্চেন নাম্বার 29, জাস্ট এইখানকার কিছু ওয়ার্কসের নাম তোমাদেরকে মনে রাখতে হবে। দ্য ওয়েল রট আর্ন বাই ক্লিন্ট ব্রুকস, দ্য ভার্বাল আইকন উইমস্যাটের লেখা, দ্য লিটারারি থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন বাই টেরি ইগলটন। আচ্ছা, তারপরে প্রশ্ন রয়েছে বিভিন্ন নোবেল প্রাইজ উইনার
আমরা নোবেল প্রাইজ উইনারের ভিডিও তোমাদের জন্য প্লেলিস্টে দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এছাড়া আমাদেরকে এখানে নোবেল প্রাইজের উইনিং ইয়ার হিসেবে ক্রোনোলজিক্যালি সাজাতে হবে। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আমি ওই সময় বলেছিলাম নোবেল প্রাইজ উইনারের ক্লাসে বলেছিলাম, তোমরা যারা দেখোনি তোমরা, আমি এখানে দিয়ে দিব ট্যাগ, চাইলে দেখে নিতে পারো ওই ভিডিওটা। আমরা সকলেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি 1913 নোবেল প্রাইজ পান। তার 10 বছর পরে ডব্লিউ বি ইয়েটস পান, দেন টি.এস. এলিয়ট, নাডিন গর্ডিমার অ্যান্ড দেন সীমা সেন। আচ্ছা, সালগুলোর ভেতরে এতটা ইম্পর্ট্যান্ট মনে রাখার দরকার আছে শুধু টি.এস. এলিয়টটাকে, বাকি 4টে নাম মনে রাখলেই হবে তোমাদের, যে এনারা নোবেল প্রাইজ পেয়েছেন, অর্থাৎ নোবেল প্রাইজ উইনার। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 31। আমাদেরকে এবারে কিছুগুলো ওয়ার্কসের সাথে ম্যাচ করতে হবে, সঠিক পেয়ারটাকে ম্যাচ করতে হবে। আইডিয়ালস অফ দ্য কিং, আলফ্রেড লর্ড টেনিসন, সরি, আইডলস অফ দ্য কিং এর তো ব্রাউনিং এর লেখা। দ্য ডাইভার্টিং হিস্ট্রি অফ জন গিলপিন, উইলিয়াম কোপার। দ্য টাওয়ারের লেখক টি.এস. এলিয়ট। দ্য ফল অফ হাইপেরিয়ন সেলি, এর মধ্যে কোনটা সঠিক উত্তর? এর সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ উইলিয়াম কুপারই হচ্ছে গিয়ে দ্য ডাইভার্টিং হিস্ট্রি অফ জন গালপিং এর লেখক। বাকি দ্য আইডিয়ালস অফ দ্য কিং এটা লিখেছেন আলফ্রেড লর্ড টেনিসন। দ্য টাওয়ার লিখেছেন ডব্লিউ বি ইয়েটস। দ্য ফল অফ হাইপেরিয়নের লেখক হচ্ছে জন কিটস। ওকে, বোঝা গেছে? আচ্ছা, যাচ্ছি আবার একদম একই ধরনের প্রশ্ন। হার্ড টাইমস, চার্লস ডিকেন্সের লেখা হার্ড টাইমস, এটা কি ধরনের নভেল? সাইকোলজিক্যাল নভেল? আমাদেরকে কারেক্ট ম্যাচ করতে হবে। ওকে, টু দ্য লাইট হাউস পিকারেস্ট নভেল, ক্যাসেল অফ অটারান্টো গথিক নভেল, উইদারিং হাইটস হিস্টোরিক্যাল নভেল। এর সঠিক উত্তর হবে সি, ক্যাসেল অফ অটারান্টো, এটাই হচ্ছে গিয়ে গথিক নভেল। সো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দ্য ক্যাসেল অফ অটারান্টো এটা হোরেস ওয়ালপলের লেখা প্রথম গথিক নভেল। গথিক জিনিসটা কি? গথিক জিনিসটা হচ্ছে গিয়ে, অর্থাৎ গথিক নভেলগুলো কেমন হয়, ওখানে দুর্গ থাকে, অন্ধকার পরিবেশ, দুর্গের মধ্যে রাজা রানীর একটা ব্যাপার থাকে, একটা অভিশাপ যুক্ত ব্যাপার থাকে, কাস্ট সিচুয়েশন থাকবে, হ্যাঁ, নিচের দিকে ডানজন থাকে, তারপরে ধরো করিডোর, অন্ধকার জায়গা, হ্যাঁ, এছাড়া বিভিন্ন সময় স্কেয়ারি জাম্প থাকবে। তো এই ধরনের জিনিস নিয়েই গথিক নভেল লেখা, তাই অপশন সি এখানে সঠিক উত্তর হবে। এটা সঠিক ম্যাচ পেয়ার, বাকিগুলো কিন্তু সঠিক নয়। কোশ্চেন নাম্বার 33। এমিলি ব্রন্টি ইয়র্কশায়ার মুর, হার্ডি স্কটল্যান্ড, ওয়াল্টার স্কট আয়ারল্যান্ড, মার্ক টওয়াইন ইয়োকনা পাঠোয়া। আচ্ছা, এইটা বলতে হবে কোন অথার তার ওয়ার্কসে যে ফিকশনাল টাউনগুলো তৈরি করেছেন কার সাথে ম্যাচ করছে। এটা এমিলি ব্রন্টির ইয়র্কশায়ার মুডসের সাথেই অপশন এ মিল করছে, তাই অপশন এ এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 34। এটা হচ্ছে গিয়ে মডার্ন মুভমেন্ট, যেগুলোর সাথে কোন কোন মেম্বার্সরা ম্যাচ করছেন আমাদেরকে দেখতে হবে। সুরিয়ালিজম ট্রিস্টান ট্যাজরা, ইমাজিজম স্পেন্ডার, নেচারালিজম ইয়েটস, ম্যাজিক রিয়েলিজম গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তোমাদের তো এবারে সেমিস্টারে রয়েছে এটা, যে ম্যাজিক রিয়েলিজমের ব্যাপার একটা টার্মস রয়েছে, তো এটার সঠিক উত্তর হবে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, অর্থাৎ অপশন ডি রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 35। ভিক্টর স্লাভস্কি, কার্নিভালাস, স্ট্যাডলে ফিস অ্যাপাসিয়া। আচ্ছা, এই উচ্চারণটা আমি স্কিপ করছি। রোলা বার্থস এফেক্টিভ স্টাইলিস্টিক্স, সঠিক উত্তর হবে স্ট্যানলি ফিসের অ্যাপাসিয়া। এই স্ট্যানলি ফিস ইনি রিডার রেসপন্স ক্রিটিসিজমের সাথে যুক্ত একজন ক্রিটিক্স, আর এনার দেওয়া অ্যাপাসিয়ার সাথেই হচ্ছে গিয়ে সঠিক উত্তর হবে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 36। বেসি হেড কোথাকার রাইটার? নিউজিল্যান্ড। ডেরেক ওয়ালকট সাউথ আফ্রিকা, এডি হোপ অস্ট্রেলিয়া, ওন্দাজে নাইজেরিয়া। এবং এটা সঠিক উত্তর হচ্ছে এডি হোপ। এডি হোপ ইনি অস্ট্রেলিয়ার লেখক, হ্যাঁ। মাইকেল ওন্দাজে ইনি শ্রীলঙ্কান। বাসি হেড আফ্রিকান রাইটার, ডেরেক ওয়ালকট আমেরিকান আফ্রিকান রাইটার। ওকে, তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, আজকের প্রশ্নে 37 প্রশ্ন, অর্থাৎ 37 কোশ্চেন। টি.এস. এলিয়ট
দ্য বার্থডে পার্টি, অসবর্ন দ্য এন্টারটেইনার, বার্নার্ড শ লুথার টম স্টুপার্টের লেয়ার। কোনটা সঠিক? এক সঠিকভাবে ম্যাচ পাচ্ছে। অসবর্ন তিনি লিখেছিলেন দ্য অ্যাংরি ইয়াং ম্যান, দ্য এন্টারটেইনার। ওকে, তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 38, periodical essay written by Bacon, confessional poetry Ted Hughes, science fiction ডেভিড লজ, প্রি রাফেলাইট উইলিয়াম মরিস। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে পিরিয়ডিক্যাল এসে, যার সাথে যুক্ত ব্যাকন। আর বাকি উইলিয়াম মরিস ইনি কিন্তু প্রি রাফেলাইটের সাথে যুক্ত নয়, প্রি রাফেলাইটের সাথে যুক্ত উইলিয়াম হলম্যান হান্ট। সায়েন্স ফিকশন হুগো গ্রেন্সব্যাক। কনফেশনাল পোয়েট্রির সাথে যুক্ত সিলভিয়া প্ল্যাথ। কনফেশনাল পোয়েট্রির সাথে টেড হিউজ যুক্ত নন, তাই এখানে অপশন এ অর্থাৎ পিরিয়ডিক্যাল এসে বলতে এসে অর্থাৎ এসে রাইটিং মানেই বেকনের নাম আসে। তার লেখা অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, হ্যাঁ, দ্য নোভা মর্গানাম, এইসব এসে তো খুবই গুরুত্বপূর্ণ, তাই অপশন এ এখানে হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 39, নিজি মেজিকেল পার্সিয়ান, জিপ প্যাটেল গুজরাটি, দিলীপ ছিত্রে সংস্কৃত, আদিল জসওয়ালা উর্দু। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে অপশন এ নিজি মেজিকেল, তিনি একজন পার্সিয়ান পোয়েট। নিজি মেজিকেলের লেখা দ্য নাইট অফ দ্য স্করপিয়ান, এছাড়া আরও কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্কস রয়েছে, তোমরা দেখে নিতে পারো। যাচ্ছি কোশ্চেন নম্বর 40, পার্ল, এটা আমাদেরকে বলতে হবে কোথাকার ক্যারেক্টার। পার্ল দ্য স্কারলেট লেটার, রাকা দ্য গড অফ স্মল থিং, রাফায়েল দ্য গ্রেট এক্সপেকটেশন, পিপ দ্য ফায়ার অন দ্য মাউন্টেন। এটা সঠিক উত্তর হবে অপশন এ পার্ল। পার্ল বলে যে ছোট্ট মেয়েটি রয়েছে, হিস্টার প্রিন বলে ওখানে একজন মহিলা ছিল, ওরই মেয়ে পার্ল। এবং এই পার্ল হচ্ছে গিয়ে স্কারলেট লেটার চরিত্র। স্কারলেট লেটার বলে ন্যাথেনিয়েল হথর্নের ওয়ার্কস, এবং সেখানেই আমরা পার্লকে দেখতে পাই, তাই অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 41, উই হ্যাড আ ভেরি রেস্টফুল হলিডে, এইটার কি বোঝাচ্ছে? উই ডিড নট এক্সার্ট আওয়ার সেলভস, উই ডিড নাথিং, উই ওয়ার ভেরি লেজি, উই হ্যাড আ ভেরি ডাল টাইম। উই হ্যাড আ ভেরি রেস্টফুল হলিডে ইমপ্লাইজ দ্যাট উই ডিড নট এক্সার্ট আওয়ার সেলভস, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 42 আমরা স্কিপ করছি, এটা তোমাদের লাগবে না। আচ্ছা, কোশ্চেন নাম্বার 43, 44, 45, আচ্ছা এগুলো তো এরপরে চলে আসছে বিভিন্ন কম্প্রিহেনশন। তোমরা চাইলে দেখতে পারো, এরকম তো প্রশ্ন তোমাদের সাধারণত কম্প্রিহেনশন প্যাসেজ দেয় না। তো আমরা মোটামুটি করে আজকে এই 50খানা এমসিকিউর ক্লাস করলাম। আমি একটু চেষ্টা করলাম তোমাদেরকে তাড়াতাড়ি খুব শর্ট টাইম অফ স্প্যানের মধ্যে ক্লাসটা শেষ করে দেওয়ার। আর তোমরা মন দিয়ে ক্লাসটা আশা করি করেছো। যেটা বুঝতে পারবে না তোমরা কমেন্টে জানাও। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সঙ্গে, বিকজ যখন আমরা এই ধরনের এমসিকিউ প্র্যাকটিসের ভিডিওগুলো আপলোড করব, তোমরা তুরন্ত নোটিফিকেশান পেয়ে চলে আসবে বা ভিডিওটা দেখে নিবে তোমাদের পড়ার সময়। ওকে, ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন খুব মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, বি কনসিস্টেন্ট টু ইউর এফোর্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই।